জন্য তোমাদের বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডের প্রভিশন গুলো দেখাচ্ছিলাম। একটা প্রসিজিওর কমপ্লিট করেছি, সিম্পলিফাইড প্রসিজিওর। আজকে শুরু করবো অ্যানালাইটিক প্রসিজিওর। তো তোমাদেরকে যে কোর্স মেটেরিয়াল গুলো দেওয়া হচ্ছে সেগুলো কি বাসায় রিভিউ করছো? হ্যালো। জি স্যার। করা হচ্ছে। তোমাদেরকে দেখো, ওই যে আমি গতকালকে যে প্রবলেমটা করেছিলাম সেটা কম্পাইল করে দিয়েছি, বুঝছো? এক্সাম্পলটা দিয়েছি। আর AC705 এটা তোমাদের কাজে লাগতে পারে। ইনলোড প্রভিশন একটা বই, সেটাও তোমাদেরকে দিয়েছি। ওটা তোমরা এখান থেকে এক্সাম্পল গুলো দেখবা, বুঝছো? দেখলে তোমাদের কনসেপশন ক্লিয়ার হবে, বুঝছো? জি স্যার। আচ্ছা, তোমাদের কেউ বলো তো দেখি যে সিম্পলিফাইড প্রসিডিওরের মানে একটা বলো, যে কন্ডিশন বলো, যে কখন সিম্পলিফাইড, কি কন্ডিশনে সিম্পলিফাইড প্রসিডিওর অনুযায়ী উনলোড ক্যালকুলেশন করতে পারবা? কেউ বলতে পারবা? বিল্ডিং এর হাইট 60 ফিটের কম হইতে হবে, একটা মনে একটা। ভেরি গুড। লো রাইজ বিল্ডিং, তাই না? আর কি কি? বিল্ডিং কে রেগুলার শেপড হতে হবে নাকি? জি স্যার। আর কি বলো তো? এনক্লোজড বিল্ডিং হতে হবে। এক্স্যাক্টলি, ভেরি গুড। আর বলো তো দেখি। সিম্পল ডায়াফ্রাম। রাইট, সিম্পল ডায়াফ্রাম। আর এটা কি হতে হবে? একটা রিজিড বিল্ডিং হতে হবে, মানে টাইম পিরিয়ড শুড বি লেস দেন 1 সেকেন্ড, বুঝছো? টাইম পিরিয়ড যদি বেশি হয় এটাকে ক্লাসিফাই করবো ফ্লেক্সিবল বিল্ডিং হিসেবে। তো একটা বিল্ডিং এর টাইম পিরিয়ড কিভাবে কাউন্ট করবা, কিভাবে ক্যালকুলেট করবা, বলতে পারো? আর বিএনবির সাথে একটা ইকুয়েশন আছে। ইনভিসিড ইকুয়েশন আছে, ঠিকই বলছো। বাট মানে সিম্পলি তুমি যদি চিন্তা করো, 10 তলা বিল্ডিং পর্যন্ত একটা একটা থাম্ব রুল আছে, সেটা হচ্ছে 0.1 মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ স্টোরি। যদি দোতলা বিল্ডিং হয় তাহলে 0.1 মাল্টিপ্লাইড বাই 2 হচ্ছে 0.2 সেকেন্ড। যদি 5 তলা হয় তাহলে 0.1 মাল্টিপ্লাইড বাই 5 সেকেন্ড। যদি 10 তলা হয় 1 সেকেন্ড। 10 তলার উপরের জন্য এটা অ্যাপ্লিকেবল না, বুঝছো? আর তোমাদের কিছু ইকুয়েশন আছে, বিএনবিসি তে কিছু ইকুয়েশন আছে, বেশ কিছু রিসার্চ পেপারে কিছু ইকুয়েশন দেয়া ছিল, ওগুলো তোমাদেরকে দিয়ে দিব। তাহলে তোমরা মানে একটা মোটামুটি আইডিয়া করতে পারবা যে বিল্ডিংটা কি ধরনের, রিজিড নাকি ফ্লেক্সিবল। এই তো মোটামুটি। এখানে একটা কন্ডিশন তোমরা বলো নাই কেউ, যে বিল্ডিং হ্যাজ an approximately symmetrical cross section each direction with either a flat roof or gable যদি হয় তাহলে থিটা should be less than 45 ডিগ্রি। স্যার ভর্টেক্স আর শেডিংটা হইলেও স্যার এটা অ্যাপ্লিকেবল হবে না স্যার? হ্যাঁ, ক্রস উইন্ড, ইনফ্যাক্ট ক্রস উইন্ড থাকলে এখানে তুমি অ্যানালিটিক্যাল প্রসিজিওরে ব্যবহার করতে পারবা না, সিম্পলিফাইড প্রসিজিওরে ব্যবহার করতে পারবা না, বুঝছো? তখন তোমার অন্য প্রসিজিওরে যেতে হবে। ওকে, তাহলে আমার কাছে মনে হচ্ছে তোমরা ভালোই বুঝতে পারছো। আর সিম্পলিফাইড প্রসিজিওরে আমরা কি করি বলতো? এই যে এই ইকুয়েশনটা ব্যবহার, এই ইকুয়েশনগুলো ব্যবহার করি না। এখানে তো গিভেন কন্ডিশনে প্রেসার গিভেন, তারপর তিনটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে আমরা ওই টেবিল থেকে সরাসরি প্রেসারটা পেতে পারি, তাই না? কি? জি স্যার। এটাই তো তোমাদের হল করো।
ঠিক আছে, তাহলে তোমার এই প্রেশারটা আমরা সরাসরি চার্ট থেকে আমরা ক্যালকুলেট মানে সরাসরি বের করতে পারি গিভেন কিছু, মানে তোমার কোনো অন্য কোনো ক্যালকুলেশন করার কোনো প্রয়োজনই নেই, বুঝছো? এটা অনেক সময় প্রয়োজন হতে পারে ধরো লো রাইজ বিল্ডিং এর জন্য তুমি যদি মানে ডিটেল ক্যালকুলেশন করতে না চাও, তখন সরাসরি কোথায় কতটুকু প্রেশার আসবে সরাসরি বলতে পারো। ইনফ্যাক্ট রাইট নাও আমি একটা উম, ধরো রোহিঙ্গা ক্যাম্পের একটা বিল্ডিং এর কাজ করছি। উম, তো সেখানে আসলে ধরো রুফটা ওই প্রেশার সাস্টেন করতে পারবে কিনা, সেটা সরাসরি চার্ট থেকে নিয়ে নিচ্ছি, বুঝছো? সেটার জন্য একটা এক্সপেরিমেন্ট করতে হবে, সেই এক্সপেরিমেন্টের জন্য যে প্রেশারটা সেটা ওই চার্ট থেকে এই তোমার এই মাল্টিপ্লাই ফ্যাক্টরতে মাল্টিপ্লাই করে সরাসরি ওই প্রেশারটাই আমি অ্যাসাইন করবো এক্সপেরিমেন্টে, বুঝছো? তো তারপর তুমি ধরো বলতে পারো যে তোমার এখানে উইন্ডো, তারপরে গ্লেজিং যেগুলো আছে সেগুলোর জন্য তোমার এই প্রেশারটা, এই প্রেশারের জন্য ওই স্ট্রাকচারটা এডুকেট কিনা, ঠিক আছে? এরকম একটা ব্যাপার। আর যদি তুমি মেন উইন্ড ফ্রেম রেজিস্টিং সিস্টেম তুমি যদি ডিজাইন করতে চাও, তখন তুমি এখান থেকে উইন্ড লোডটাকে নিয়ে এসে উইন্ড লোড থেকে তোমার ল্যাটারাল লোড, মানে এটা তো একটা ল্যাটারাল লোড, এই ল্যাটারাল লোড কে কনসিডার করে তোমার টোটাল যে লোড কম্বিনেশন আছে, লোড কম্বিনেশন থেকে তোমাকে লোডটা বের করে নিতে হবে, করে তারপর ওই ফ্রেমটাকে তোমাকে ডিজাইন করতে হবে, বুঝছো? জি স্যার। আচ্ছা, আর এখন দেখো তোমরা যে কন্ডিশন গুলোর কথা বললা, যেখানে অনেকগুলো কন্ডিশন আছে তোমরা এগুলো বলছো সব, এখন এই কন্ডিশন যদি স্যাটিসফাইড ধরো করলো না, তখন আমাদেরকে যেতে হবে অ্যানালিটিক্যাল প্রসিডিউর। অ্যানালিটিক্যাল প্রসিডিউরের কন্ডিশন কি কি? এই যে the building or other structure is a regular shaped building, এটাকেও রেগুলার শেপড হতে হবে। আরেকটা হচ্ছে যে এটা ক্রস উইন্ড ইফেক্ট থাকতে পারবে না, যদি থাকে তাহলে তোমার অ্যানালিটিক্যাল প্রসিডিউর ব্যবহার করতে পারবে না। ওকে, আর বাকি যে ধরো অন্যান্য যে কন্ডিশন ছিল সেগুলো এটার মধ্যে আর নাই, সিম্পলিফাইড প্রসিডিউরের অন্যান্য কন্ডিশন গুলো এখানে নাই। এখন দেখো উম আম, তোমাদের ক্লাস যখন আমরা উইন্ডলোড ক্যালকুলেশনের জন্য যে ক্লাসটা আমরা শুরু করেছিলাম, সেখানে আমরা বলেছিলাম যে বিএনবিসি 1993 এবং বিএনবিসি 2020 মধ্যে একটা কম্পারিজন দেখিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে এট দ্য এন্ড অফ দ্য ডে আমরা এই ইকুয়েশন গুলো থেকেই লোড ক্যালকুলেশন গুলো বের করা শিখবো। তো তো সেটাই এখানে আবার দেখাচ্ছি যে বিএনবিসি 2020 অনুযায়ী তোমার যে উইন্ড লোড ক্যালকুলেশন এর জন্য যে ইকুয়েশন গুলো সেটা এখানে দেখাচ্ছি। তোমার কোডে বলা আছে যে কোন জোনের ইয়া কত, ভেলোসিটি বেসিক উইন্ড স্পিড কত, এবং সেটা 3 সেকেন্ড গাস্টের জন্য যে উইন্ড স্পিড সেটাই হচ্ছে আমাদের বিএনবিসি 2020 অনুযায়ী বেসিক উইন্ড স্পিড, তাই না? ঠিক তো? কি ঠিক না? জি স্যার। এই উইন্ড স্পিড, আর এটার সাথে তোমাদেরকে এটাও বলেছিলাম যে উইন্ড স্পিডকে তুমি বিভিন্ন ভাবে মানে ক্লাসিফাই করতে পারো। মিন স্পিড বলতে পারো, তারপর তুমি ফাস্টেস্ট মাইল জন্য যে স্পিড সেটা বলতে পারো, যেখানে তোমাদের দেখিয়েছিলাম ফাস্টেস্ট মাইল উইন্ড ভিএফএম, আরেকটা হচ্ছে মিন আওয়ারলি ভি মিন, আর হচ্ছে 3 সেকেন্ড ভি3এস। এগুলোর কথা আমরা বলেছিলাম তোমাদেরকে, এবং সেখানে বলেছিলাম যে আমাদের বিএনবিসি 2020-তে 3 সেকেন্ড গাস্টের জন্য যেই উইন্ড স্পিড সেটা হচ্ছে বেসিক উইন্ড স্পিড, কিন্তু তোমার আমাদের পুরোনো কোডে ছিল হচ্ছে ভিএফএম টা ছিল। ভিএফএম টা ছিল। তো তোমরা জানো যে এই ভিএফএম থেকে ভি3এস টা 3 সেকেন্ড গাস্ট স্পিডটা বেশি। কেন বেশি? কারণ ভিএফএম এর অ্যারাউন্ড যে রেসপন্স টাইম, সে মানে 1 মাইল একটা যদি লং স্যাম্পল অফ উইন্ড যদি একটা পয়েন্টকে পাস করে, সেটা করতে আমার তখনকার উইন্ড স্পিড ছিল 210 কিলোমিটার/আওয়ার ঢাকার জন্য। ঠিক আছে, তো মনে করো ঢাকার একটা পয়েন্ট দিয়ে 1 মাইল লং স্যাম্পল অফ উইন্ড যদি ক্রস করে, সেটা করতে 210 কিলোমিটার/আওয়ারের উইন্ড যদি হয়, সেটা ক্রস করতে 26-27 সেকেন্ড মতো লাগতো।
তো সেজন্য আসলে 26-27 সেকেন্ডের জন্য যে এভারেজ যে উইন্ড স্পিড সেটা থেকে কিন্তু আমাদের 3 সেকেন্ড উইন্ড স্পিডটা বেশি। এখানে দেখবা যে এই যে এখানে এটা এই যে এই চার্টটা হচ্ছে বিএনবিসি 2020-র যে ইয়া বেসিক উইন্ড স্পিডের যে কন্ট্রোল ম্যাপ, সেটা থেকে যদি কম্পেয়ার করো বিএনবিসি 1993-তে, দেখবে যে ওইটা থেকে আমাদের এই 3 সেকেন্ড গ্যাস স্পিডটা বেশি। যেমন আমার ঢাকার জন্য উইন্ড স্পিড ছিল আগে হলো 210 কিলোমিটার পার আওয়ার, এখন হচ্ছে তোমার এটার করেসপন্ডিং যে চার্ট দেওয়া আছে সেই চার্টের জন্য বলা আছে 65.7 মিটার পার সেকেন্ড, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 236 কিলোমিটার পার আওয়ার। সো 236 থেকে আগে যে 210 কিলোমিটার পার আওয়ার ছিল সেটা থেকে 236 উইন্ড স্পিডটা বেশি। বাট উইন্ড স্পিড বেশি মানে যে উইন্ড প্রেসার বেশি হয়, দ্যাট ইজ নট ম্যান্ডেটরি। এটা 236 কিলোমিটার পার আওয়ার উইন্ড স্পিড ধরে বিএনবিসি 2020 অনুযায়ী ক্যালকুলেশন তোমাকে করতে হবে। তুমি বিএনবিসি 2020 এর উইন্ড লোড উইন্ড স্পিড ধরলা, কিন্তু তুমি 1993 ইকুয়েশন গুলো ব্যবহার করলা, সেটা আবার হবে না। বুঝতে পারছো? সো উইন্ড স্পিড যেটা গিভেন সেটা এবং যেই ইকুয়েশন গুলো দেওয়া আছে সেটা থেকে আমাদেরকে 2020 এর জন্য প্রেসারটা, উইন্ড স্পিডের জন্য করেসপন্ডিং প্রেসারটা বের করে নিতে হবে। বুঝতে পারছো? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে দেখো আমরা যেটা বলছিলাম, তাহলে এই যে এই ভিটার জন্য একটা চার্ট দিবেন। এই ভিটা আমাদের ধর ঢাকার জন্য কত এখন 236 কিলোমিটার পার আওয়ার, বাট এই যে 236 কিলোমিটার এই ইকুয়েশনে কিন্তু ভি হচ্ছে মিটার পার সেকেন্ড, সো এখানে 65 মিটার পার সেকেন্ড। এই ইকুয়েশনটাকে তুমি অনেকভাবে লিখতে পারো, কিন্তু তোমাকে দেখাইছিলাম যে এই ভি এর ইউনিট কি হবে এবং কিউ এর ইউনিট কি হবে সেটার উপর ডিপেন্ড করে কিন্তু তোমার এই ফ্যাক্টরটাকে তুমি জাস্ট মডিফাই করতে পারো। বুঝছো? জি স্যার, বোঝা যাচ্ছে স্যার। হুম। আর যদি ধরো তুমি ভিটাকে তুমি যদি আম, সেই কিউটাকে যদি পিএসএফ এ রাখো, ভিটাকে যদি তুমি মাইল পার আওয়ারে রাখো, তখন কিন্তু দেখবো যে এই ইকুয়েশনটাকে আমি অন্যভাবে লিখতে পারি। তাহলে দেখো এটা লিখি আসলে। এটা হচ্ছে আমাদের আই, এর ভেলোসিটি প্রেসার হচ্ছে আমার কিলোমিটার পার মিটার স্কয়ারে। তাহলে দেখো যে এইটা হচ্ছে আমাদের, যেখানে লিখি আমরা, এটা হচ্ছে আমাদের কিলোনিউটন পার মিটার স্কয়ার। আর ভিটা কিসে? এটা হচ্ছে আমাদের, আচ্ছা এটা এখানে না লিখে এখানে লিখি ভি ইন মিটার পার সেকেন্ড। এর ভিটা যদি তোমার ইয়া হয়, এটা কি যেন বলে, কিলোমিটার পার আওয়ারে হয়, তাহলে এটা হচ্ছে যে এটা কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে? আর এটাই তুমি লিখতে পারো এভাবে যে এটা ধরো মাইল পার আওয়ার, পিএইচ, আর এটা হচ্ছে যদি পিএসএফ হয় তাহলে এটা হচ্ছে আমার পিএসএফ, তাহলে এটা হবে 0.00256। এটা জাস্ট ইউনিট কনভার্সন থেকেই নিয়ে আসতে পারো, তাই না? জি স্যার। হুম, ওকে তাহলে এই মোটামুটি। তাহলে দেখো এই ভেলোসিটি প্রেসার যখন আমরা বের করব, আমরা কি করি এখানে, ভেলোসিটিটাকে আমরা সরি উইন্ড স্পিডটাকে আমরা প্রেসারে কনভার্ট করি।
কনভার্সনের জন্য আমার বেশ কিছু কনসিডারেশন নিতে হয়। আমাদের একটা হচ্ছে যে ভেলোসিটি প্রেসার এক্সপোজার কোএফিসিয়েন্ট কেজেড। কেজেডটা কি? কেজেডটা হচ্ছে যে বেসড অন ডিফারেন্ট এক্সপোজার কন্ডিশন। এক্সপোজার কন্ডিশন গুলো কি কি? যে এগুলো হচ্ছে এক একটা এক্সপোজার কন্ডিশন। এটা হচ্ছে এক্সপোজার এ, এটা এক্সপোজার বি, এটা হচ্ছে এক্সপোজার সি। এই জিনিসটা তোমাদের সাথে আলোচনা করেছিলাম, তাই না? ডিফারেন্ট এক্সপোজার কন্ডিশনের জন্য এবং বিল্ডিং এর ডিফারেন্ট হাইটের জন্য এই কেজেডটা আমাদের কোডে বলে বলে দিয়েছে যে কেজেড এর ভ্যালু কত, বুঝছো? সো কেজেড that depends on the height of the building, not the height of the building, the height of the story, ঠিক আছে? height of the story of the building. So কেজেড হচ্ছে ভ্যারিয়েবল, বুঝছো? ওকে। আর কেজেডটিটা কি? কেজেডটিটা হচ্ছে টপোগ্রাফিক ফ্যাক্টর। টপোগ্রাফিক ফ্যাক্টরটা বলো তো কি, কেউ বলতে পারবা? টপোগ্রাফিক ফ্যাক্টরটা কি? এলিভেশন আর পিচের সাথে কোনো রিলেটেড? বলো এলিভেশনের। স্যার যে লোকেশনে বিল্ডিংটা আছে আর কি ওটা জায়গা yes. সেটা কোথায় অবস্থিত, তাই না? মানে এটা টপোগ্রাফিটা কেমন? এটা কি একটা হিলের উপর অবস্থিত, তাই না? জি কোন স্যার। একটা উঁচু জায়গার উপর অবস্থিত? এটা আশেপাশে টপোগ্রাফিটা কেমন? সেখানে কি মানে ইনফ্যাক্ট 2 মাইলের মধ্যে আমার যে টপোগ্রাফি সেটার কনসিডারেশনই না হয় যে আমার একটা বিল্ডিং যেই ধর একটা হিলের উপর যদি থাকে, সেই হিলের যদি একটা পার্টিকুলার স্লোপ থাকে, পার্টিকুলার হাইট থাকে এবং পার্টিকুলার এক্সপোজার কন্ডিশনে আমার একটা পার্টিকুলার লোকেশনে যদি মানে স্ট্রাকচারটা থাকে, তখন ওই স্ট্রাকচারে আমার উইন্ড তার যেই এই ইকুয়েশন দিয়ে তুমি যে উইন্ড স্পিড পাবা তার থেকে বেশি উইন্ড স্পিড সে এক্সপেরিয়েন্স করতে পারে। তো যদি এরকম কন্ডিশন হয়ে যায় তখন আমাকে এই টপোগ্রাফিক ফ্যাক্টরটা বের করে নিতে হবে। ধরো একটা হিলের উপর যদি একটা বাড়ি থাকে, তো ওই বাড়িটার কতটুকু, সেই বাড়িটাতে যে প্রেসার আসবে সেটা, আর তোমার ধরো একটা ফ্ল্যাট ল্যান্ডে যে প্রেসার আসবে, দোজ আর নট সেম। একটু হোল্ড করো, একটা ফোন ধরে নেই। বুঝতে পারছো? এবং সেই টপোগ্রাফিক ফ্যাক্টর গুলো সম্পর্কে তোমাদেরকে বলেছিলাম, এই যে তোমার টপোগ্রাফিক ফ্যাক্টরের জন্য এই যে এই ইকুয়েশনটা দিয়ে টপোগ্রাফিক ফ্যাক্টরটা বের করতে হয়, ঠিক আছে? এবং স্যার এই কোয়েশ্চেনটা কি শুধু সিম্পলিফাইড এর জন্য না অ্যানালিটিক্যালও ব্যবহার করতে পারবো? না, এটা বোথ, ফর বোথ সিম্পলিফাইড এন্ড অ্যানালিটিক্যাল, বুঝছো? জি ফর বোথ। তো এখান থেকে তোমাকে এই যে K1 K2 K3 তিনটা ভ্যালু বের করতে হবে, তিনটা ভ্যালু বের করতে হবে। এবং তখনই এটা ইউজ করতে পারবা যদি আমার এই যে এই কন্ডিশন গুলো স্যাটিসফাই করে, বুঝছো? এই কন্ডিশন গুলো যদি স্যাটিসফাই করে সবগুলোকে করতে হবে, একটাও যদি বাদ যায় তাহলে হবে না, বুঝছো? অল অফ দ্য ফলোইং কন্ডিশনস কে মিট করতে হবে। যদি করে তখন তুমি ধরতে পারবা। আর কোন একটা কন্ডিশন যদি মিট না করে তাহলে বলে দিবা যে কেজেডটি হচ্ছে 1। তার মানে কেজেডটি 1 মানে হচ্ছে যে এই যে তোমার টপোগ্রাফির জন্য যে একটা স্পিড আপ ইফেক্ট হবে, একটা স্পিড আপ হবে, যে সেটার ইফেক্ট আসবে না, স্পিড আপ ইফেক্টটা তখন তুমি ধরবা না, বুঝলা? স্যার। ওকে, দেখো তাহলে এই কেজেড বুঝলাম, কেজেড টিটা বুঝলাম। তারপর দেখো একটা জিনিস আছে কেডি। এই কেডিটা কি? কেডিটা হচ্ছে বলেছে যে কেডি ইজ দ্য উইন্ড ডিরেকশনালিটি ফ্যাক্টর। তো উইন্ড ডিরেকশনালিটি ফ্যাক্টরটা হচ্ছে যে তোমার এরকম একটা জিনিস চিন্তা করো যে যখন উইন্ড যখন একটা টর্নেডো হয়, হ্যাঁ, টর্নেডো না, যখন একটা হারিকেন হয়, সম্ভবত টর্নেডো নট পার্ট অফ দা, টর্নেডোকে সম্ভবত কনসিডার করে না এই কোড। তো এই প্রেসার ক্যালকুলেশনে টর্নেডো টাকে কনসিডার করা হয় না, হারিকেনটাকে কনসিডার করা হয়। হারিকেনের যে স্পিড, টর্নেডো আসলে খুব শর্ট টাইমের জন্য হয়, তো
বাট হারিকেন তো একটা লং টাইম, বিশাল জায়গা নিয়ে হারিকেন হয়। সো হারিকেনের জন্য যে উইন্ড স্পিড সেটাই আসলে কনসিডার করা হয়। সো তো তুমি যদি যখন ঝড় ও হাওয়া হয় তখন তার যেই উইন্ডের যেই সার্কুলেশন, সেই সার্কুলেশনের জন্য তোমার সেই সার্কুলেশনের যে একটা ডিরেকশন, এবং ওই ডিরেকশনে স্ট্রাকচারে প্রেসারটা আসলে সেই প্রেসারটা ওয়ার্স্ট কন্ডিশনে কিনা সেটার একটা প্রবাবিলিটির ফ্যাক্টর, বুঝছো? মানে 100% ওয়ার্স্ট কন্ডিশনের জন্য উইন্ড উইন্ডের মানে উইন্ড যে ডিরেকশন থেকে স্ট্রাকচারে প্রেসার দিলে স্ট্রাকচারে আমার ওয়ার্স্ট কন্ডিশন হবে, আহ, সেটার প্রবাবিলিটিটাই হচ্ছে উইন্ড ডিরেকশনালিটি ফ্যাক্টর। তো আমরা ধরে নিচ্ছি যে ধরো একটা এরকম একটা, ধরে নিতে পারো এরকম একটা, ধরো যে এরকম একটা জিনিস, ধরো যে এরকম একটা স্ট্রাকচার, উইন্ড ধরো আসতেছে ধরো যে এইভাবে, এটা হচ্ছে তোমার 236 কিলোমিটার/আওয়ার হচ্ছে ধরো এই ডিরেকশন থেকে আসতেছে, ধরো এটা এইভাবে এভাবে মুভ করতেছে, কিন্তু স্ট্রাকচারটা হচ্ছে এইভাবে। তো এই স্ট্রাকচারে তার ওয়ার্স্ট কন্ডিশন হচ্ছে এই ডিরেকশন থেকে উইন্ড আসলে এটা ওয়ার্স্ট কন্ডিশন হতো, বাট আসলে উইন্ড আসতেছে, ম্যাক্সিমাম উইন্ড আসতেছে এই ডিরেকশন থেকে, বুঝছো? সো মানে এই উইন্ডের ডিরেকশন এবং স্ট্রাকচারের যে ওয়ার্স্ট কন্ডিশনের যে ডিরেকশন, দোজ উইল ম্যাচ। মানে এই ম্যাচটা একটা প্রবাবিলিটির ব্যাপার। সো সেই প্রবাবিলিটি থেকেই ধরে নিছে যে আমরা ধরে নিতে পারি যে এই স্ট্রাকচারের কনফিগারেশন অনুযায়ী, ধর এই স্ট্রাকচারটা যদি রাউন্ড হয় তাহলে প্রবাবিলিটি উইল বি হাই, বুঝছো? স্ট্রাকচারটা যদি একটা টাওয়ারের মতো হয় ছোট্ট, বা একটা যদি পোস্টের মতো হয় তাহলে প্রবাবিলিটি উইল বি হাই, বাট একটা স্ট্রাকচার যদি এরকম বিল্ডিং এর মতো হয় তাহলে প্রবাবিলিটি উইল বি লেস, বুঝছো? এই জন্য এই কেডিটা কে ওভাবে ডিফাইন করে নিছে যে স্ট্রাকচারের ধরন কেমন সেটার উপর আমরা এই কেডিটা বলতে পারি যে এই কেডিটার ভ্যালু হচ্ছে এই বিভিন্ন ধরনের ডাইমেনশনের জন্য কেডির ভ্যালু হচ্ছে এত। তো দেখো এই যে এখানে বলা আছে যে উইন্ড ডিরেকশনালিটি ফ্যাক্টর কেডি, কেডিটা কি? দিস ফ্যাক্টর shall only be applied when used in conjunction with load combinations. This reduction factor intended to consider the less than 100% probability that the design event wind direction aligns with the worst case building aerodynamics. বুঝছো? তাহলে দেখো বিল্ডিং এর জন্য এই কেডির ভ্যালুটা বলে দেওয়া আছে কত? 0.85। বিল্ডিং এর কম্পোনেন্ট মেইন উইন্ড ফ্রেম এবং কম্পোনেন্ট ক্ল্যাডিং এর জন্য 0.85। বাট এটা ধরো যদি চিমনি, ট্যাঙ্ক, সিমিলার টাইপের স্ট্রাকচার হয়, হুম, সেগুলোর জন্য দেখো রাউন্ড যদি স্ট্রাকচার হয় তাহলে ডিরেকশনালিটি ফ্যাক্টর হচ্ছে 0.95। আসলে যে কোনো ডিরেকশন থেকে উইন্ড আসুক না কেন, এই একটা রাউন্ড অথবা একটা চিকন একটা মানে স্লেন্ডার একটা স্ট্রাকচারের জন্য তোমার এই মানে প্রবাবিলিটি উইল বি হাই, সো এটা ডিরেকশনাল ফ্যাক্টরও হাই, বুঝছো? তো এই তো এইভাবে এই যে তোমার এই ফ্যাক্টর গুলো বলে দেওয়া আছে। বাট এখানে কথা হচ্ছে যে আমরা যখন এই ডিরেকশনালিটি ফ্যাক্টরটা কনসিডার করব, এখানে আমি বলছি যে ডিরেকশনালিটি ফ্যাক্টর দিয়ে আমি কমিয়ে নিচ্ছি যে উইন্ড ডিরেকশন এবং বিল্ডিং এর ওয়ার্স্ট কন্ডিশন উইল নট বি ইন দ্য সেম ডিরেকশন। যখন এটা বলবো তখন উইন্ড লোড ক্যালকুলেশন করে আমরা যেই এই ফ্যাক্টর দিয়ে উইন্ড লোড ক্যালকুলেশন করে যেই মানে প্রেসারটা পাবো অথবা উইন্ড লোডটা পাবো, সেই লোডটাকে আমরা আমাদের ওই লোড কম্বিনেশন করতে হয়, যে ডেড লোড, লাইভ লোড, উইন্ড লোড, ল্যাটারাল লোড এবং গ্র্যাভিটি লোডকে কম্বিনেশন করে স্ট্রাকচারের জন্য একটা মোমেন্ট এবং শিয়ার এনভেলপ বের করতে হয়। তো ওই লোড কম্বিনেশনের জন্য আমাকে এই ফ্যাক্টরটাকে তখন 1.6 করতে হবে, বুঝছো? আর ডিরেকশনালিটি ফ্যাক্টর ধরে আমি ধরলাম না, আমি ধরে নিলাম যে বিল্ডিং এর ওয়ার্স্ট কন্ডিশন এবং বিল্ডিং এর ওয়ার্স্ট এরোডাইনামিক্স এর যে ডিরেকশন এবং উইন্ড লোড ওই ডিরেকশন থেকেই আসবে। সো আমি ধরে নিব যে কেডি হচ্ছে 1, অর্থাৎ 100% প্রবাবিলিটি আমি ধরে নিব। যখন ওইটা যদি ধরি, কেডি ইকুয়াল যদি 1 ধরি, তাহলে এই লোড কম্বিনেশনে আমাকে এটাকে ধরে নিতে হবে 1.3 ইনস্টিড অফ 1.6, বুঝছো? জি স্যার। কি বুঝছো বলো? 42।
স্যার আর কি আমরা কেডি ইকুয়ালস টু 1 ধরবো যখন হচ্ছে 100% পসিবিলিটি ওয়ার্স্ট কেস কন্ডিশন আর উইন্ড ডিরেকশন বিল্ডিং এর ডিরেকশন হচ্ছে ম্যাচ করবে। হুম, তখন কেডির ভ্যালু আমরা 1 যদি ধরি, আমরা তো জানি না আসলে হুইচ উইল বি দ্য ওয়ার্স্ট, কখন ওয়ার্স্ট কেস হবে। তুমি যদি উইন লোড ক্যালকুলেশনে যদি এটা ধরেই নেই, তখন লোড কম্বিনেশনে তার প্রবাবিলিটিটাকে আবার কমায় ফেলতে হবে, বুঝছো? তখন আমি লোড কম্বিনেশনে জিনিসটা কি বুঝো তোমরা? স্যার ওই যে ডেড লোড লাইভ লোডকে একটু ফ্যাক্টর দিয়ে গুণ করে বাড়িয়ে নি এটা স্যার। হুম, তো এটা হচ্ছে গ্র্যাভিটি লোডের জন্য। তোমার বোধহয় আরসিসি পড়ছো না, সেখানে বোধহয় এই ফ্যাক্টরগুলো ব্যবহার করছো। জি স্যার। হ্যাঁ, তো এখন সেটা তো শুধুমাত্র গ্র্যাভিটি লোডের জন্য, বাট যখন একটা স্ট্রাকচারে যখন ধরো যে এরকম একটা জিনিস, হ্যাঁ, তোমার এখানে বিল্ডিং, ধরো এখানে তোমার এই এরকম ধরো একটা প্রেসার তো আছে, ল্যাটারাল লোড আছে, বুঝছো? আবার এখানে তোমার এই গ্র্যাভিটি লোড আছে, বুঝছো? সো ধরো এগুলো হচ্ছে ডেড লোড এবং লাইভ লোড, আর এটা ধরো উইন্ড লোড অথবা আর্থকুয়েক এবং আর্থকুয়েক লোড। তো যখন ধরো এখানে তো যদি একটা বিম থাকে, এই ধরো একটা কলাম, তো কলামের যখন আমরা ডিজাইন করতে গেলে আমাকে এই বোথ ডেড লোড, লাইভ লোড এবং উইন্ড লোডের কম্বাইন্ড যে ইফেক্ট সেটাকে কনসিডার করে আমাকে এটার উপর কতটুকু ফোর্স এবং মোমেন্ট আসছে সেটা বের করতে হয়, বুঝছো? এবং এটা যখন করি আমরা, তখন এই ধরো এই ডেড লোডটাকে আমরা ধরো ফ্যাক্টর করে নিই, ধরো এটা ফ্যাক্টর করে নিই 1.2D। ধরো তোমরা যখন আরসিসি তে পড়ছো শুধুমাত্র এটা করছো 1.2D প্লাস 1.6L, বাট যদি উইন্ড লোডটাকেও আমি কনসিডার করি, উইন্ড লোডের জন্য ধরো যে এই কম্বিনেশন বলা আছে, বুঝছো? সেই কম্বিনেশন, একটা কম্বিনেশন কি 1.2D প্লাস L প্লাস 1.6W, বুঝছো? হুম, জি স্যার। এখন এই 1.6 তখন ধরবা যখন তুমি কেডি ইকুয়াল টু বিল্ডিং এর জন্য 0.85 ধরবা। তার মানে কি, দেখো এটা বলছি, আমি এভাবে লিখতে পারি 1.2D প্লাস L প্লাস 1.6W যখন কেডি ইকুয়াল টু ধরো 0.85। আর তুমি এটাকে লিখতে পারো এভাবে 1.2D প্লাস L প্লাস 1.3W যখন কেডি ইকুয়াল টু কত 1, বুঝছো? আইদার এটা ধরবা অথবা এটা ধরবা। রোল 96, বুঝছো? স্যার সিসমিক লোড কি সব জায়গায় কনসিডার করছে, মানে এখানে যে এতগুলো কম্বিনেশন আছে? সাইজমিক লোড এই যে এই দেখো 5 দেখো 1.2D প্লাস 1E, এটা হচ্ছে আর্থকুয়েক লোড। তা সবগুলোতে নাই কেন স্যার? মানে কোন সবগুলাতে, মানে আমাদের বিভিন্ন কম্বিনেশন দেখতে হবে। প্রথমে ধরো একটা দেখবা যে শুধুমাত্র গ্র্যাভিটি লোড থাকলে আমার আর্থকুয়েক গ্র্যাভিটি, রেজিস্ট হ্যাঁ করতে পারবে? না, শুধুমাত্র গ্র্যাভিটি লোড থাকলে কি হবে, ধরো আর্থকুয়েক নাই, বুঝছো? শুধুমাত্র গ্র্যাভিটি লোড আছে, তখন আমার কি অবস্থা? গ্র্যাভিটি লোডের মধ্যে ধরো শুধু সেলফ ওয়েট আছে, তখন কি অবস্থা? এবং সেলফ, ধরো একটা ক্লাসরুম, তোমাদের সিভিল বিল্ডিং, এই সিভিল বিল্ডিং এর কথা চিন্তা করো, এখানে এখন ক্লাস হচ্ছে না, কোনো লাইভ লোড নাই, সে শুধুমাত্র স্ট্রাকচারের সেলফ ওয়েটটা আছে। তো এই কন্ডিশনে এই বিল্ডিংটা টিকে থাকবে কিনা, এক নাম্বার বিষয়। 2 নাম্বার বিষয় হচ্ছে যে যদি এখানে ক্লাস যখন শুরু হয়ে গেল, তোমরা পপুলেট করলা সিভিল বিল্ডিংটাকে, তো তখন আমার বিল্ডিং এর কন্ডিশনটা কি, তখন বিল্ডিংটা এই লোডের জন্য হবে কিনা। তারপর হচ্ছে যে ধরো এখানে তোমরা পপুলেটেড আছো, সেলফ ওয়েট লাইভ লোড আছে, এখন একটা বড় একটা ঝড় আসলো, এই ঝড়ের জন্য বিল্ডিংটা টিকে থাকবে কিনা। আবার আরেকটা কেস হলো যে
তোমরা এখানে ধরো ডেড লোড লাইভ লোড আছে, এই সময় একটা বড় একটা সাইসমিক ইভেন্ট হলো, তখন এই স্ট্রাকচারটা টিকে থাকবে কিনা, এরকম একটা ব্যাপার। এখন তুমি বলতে পারো যে স্যার এই যখন উইন্ড লোড তখন আর্থকুয়েক লোড নাই কেন, এরকম এটাই বোধহয় বলতে চাচ্ছ নাকি? ধরো জি কম্বিনেশন স্যার। 4 এ উইন্ড লোড আছে কিন্তু সেখানে আর্থকুয়েক নাই, কম্বিনেশন 5 এ আর্থকুয়েক আছে উইন্ড লোড নাই। জি তো এইরকম হওয়ার চান্স খুব কম যে একই সাথে আর্থকুয়েকও হবে আবার বড় একটা ঝড়ও হবে। হুম, এরকম হওয়ার কি চান্স আছে? থাকতে হইতে পারে, এখন আল্লাহ পাক চাইলে তো অনেক কিছুই হইতে পারে। আম, তো এটা তো কিয়ামতেরই মতোই একটা ব্যাপার স্যাপার হবে নাকি? হ্যাঁ, জি স্যার। তো ওইটা ধরে বিল্ডিং ডিজাইন করার প্রয়োজন আছে বলে মনে নাই, মনে হয় না। তো তোমার এজন্য আসলে দুইটা এক্সট্রিম ইভেন্ট একই সাথে ঘটবে এটা ধরে বিল্ডিং ডিজাইন করলে আর বিল্ডিং তোমার ডিজাইন করা লাগবে না, বুঝছো? এটা ধরে বিল্ডিং ডিজাইন করার কোনো প্রয়োজন নাই। বুঝেছি স্যার। হুম, ঠিক আছে তাহলে। মানে আসলে তুমি উম, তাহলে দেখো এই এই আমি যে উইন্ডলোডের জন্য যে প্রভিশনটার কথা বলছি সেটা তোমরা ক্লিয়ার হইছো? যে আমি যদি ডিরেকশনালিটি ফ্যাক্টর ধরি, ডিরেকশনালিটি ফ্যাক্টর কি এক নম্বর বিষয়, যদি ডিরেকশনালিটি ফ্যাক্টর ধরি তাহলে আমাকে এই যে এইটাকে আম, এটাকে 1.6 কম্বিনেশন 1.6 রাখতে হবে। আর যদি ডিরেকশনালিটি ফ্যাক্টর ধরো যদি 1ই রাখি তাহলে আমাকে এই কম্বিনেশনের উইন্ডলোডের ইফেক্টটাকে কমায় নিতে হবে, 1.3 করতে হবে। এই জিনিসটা বুঝতে পারছো তো? জি স্যার। মোটামুটি তুমি হিসাব করলে দেখবা যে কাছাকাছি 0.85 যদি ধরো না, ধরো যদিও লিনিয়ার না ব্যাপারটা, বাট সে মনে করলা যে এটা লিনিয়ার, তো লিনিয়ার যদি হয় তাহলে দেখো 1.6 গুণ 0.85 কিন্তু 1.36 হচ্ছে। সো তুমি কোথায় এই প্রবাবিলিটিটা কোথায় কনসিডার করবা, আইদার উইন্ড লোড ক্যালকুলেশনে কনসিডার করবা নাকি লোড কম্বিনেশনে কনসিডার করবা, সেটার মতো একটা ব্যাপার, বুঝছো? স্যার আমার তাহলে ইয়ার ফ্যাক্টরের কয়েকটা টেবিল ছিল, এগুলো কি পরীক্ষায় দেওয়া থাকবে? হ্যাঁ, কোনো ফ্যাক্টরি টেবিল মুখস্থ করা তোমাদের দরকার নেই, বুঝছো? জি যেগুলো দেওয়া থাকবে, যেগুলো প্রয়োজন সেগুলো দেওয়া থাকবে। দেখো এই যে এই বিএনবিসি 2020 অনুযায়ী যে উইন্ডলোড ক্যালকুলেশন, এটা কিন্তু 1993 ওল্ডার ইয়া থেকে একটু আলাদা, তুমি বুঝতেই পারছো। হুম, এটা কিন্তু আগে তোমাদেরকে এত ডিটেল পড়ানো হতো না। 1993 ওইটা লেকচার দিতে একটা অথবা দুটা লেকচার লাগতো, তোমাদের কিন্তু এখানে অনেক বেশি লেকচার লাগছে। বিষয়টা ইম্পর্টেন্ট এবং তোমাদের এটা প্রফেশনাল লাইফে সবসময়ই স্যার প্রয়োজন হবে। স্যার 1993 তে মনে সিম্পলিফাইডটা ছিল না স্যার। হ্যাঁ, সিম্পল ছিল না, রাইট। তো আম, তোমাদের এটা কিন্তু তোমাদের প্রফেশনাল লাইফে খুব কাজে লাগবে। সো ডিটেল মানে তোমরা রাইট এওয়ে জাস্ট পাস করবা, পাস করার পরে যারা স্ট্রাকচার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করবা দেশে বা বিদেশে যেখানেই করো না কেন, তোমার কিন্তু এই উইন্ড লোড বা সাইজমিক লোডের যে প্রভিশন গুলো আছে তোমাদের এই কোডে সেটা কিন্তু সব সময়ই কাজে লাগবে। সো এটা তোমার প্রত্যেকটা জিনিস ডিটেইল আন্ডারস্ট্যান্ড করা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য, এর জন্য আমি স্লোলি পড়াচ্ছি। ওকে, তাহলে দেখো কেজেড কেজেড কেডি এগুলো পেলে ভি তো তোমাদের বিএনবিসি তো বলা আছে, একটা চার্ট টেবিল হিসেবে দেওয়া আছে। চার্টটা কি তোমরা দেখছো? দেখি তো আমরা চার্টটা একটু। তোমাদের কি ক্লাস আছে এখন? আর তো ক্লাস নাই, একটু স্যার সময় নিয়ে 4টা পড়েন। বাজে আরেকটা আছে এক্সট্রা ক্লাস। কি বলছো? স্যার 4টা বাজে একটা এক্সট্রা ক্লাস আছে। আমি তো এটা ধরেই নাই যে একটা ক্লাস আছে, আমি তো ভাবছি যে আজকে বেশি সময় পড়াবো। এই যে এই চার্টটা দেখতে পাচ্ছো, মানে এই ম্যাপটা দেখতে পাচ্ছো? জি স্যার। এই ম্যাপ অনুযায়ী তোমাকে উইন্ড লোডের বেসিক উইন্ড স্পিড V3S ইন মিটার পার সেকেন্ড, দেখো এখানে মিটার পার সেকেন্ড লেখা আছে, দেখছো? মিটার উইন্ড স্পিড ইন মিটার পার সেকেন্ড এটা দেয়া আছে। আর এছাড়াও
এখানে তোমার একটা দেখো তোমাদের এইটার শেষে এটা এই দেখো এই যে একটা টেবিল 6 to 8 এখানেও কিন্তু এই উইন্ড স্পিড কোন লোকেশনের জন্য উইন্ড স্পিড কত হবে সেটা কিন্তু বলা আছে। সো তোমরা এই এই টেবিলটাই ব্যবহার করবা মেইনলি। যদি কোনো কনফ্লিক্ট তৈরি হয় তখন তোমরা এই টেবিলটাই ফলো করবা, বুঝছো? জি স্যার। ওকে, আচ্ছা তাহলে দেখো আমাদের একটা তো পেলাম হচ্ছে কিউ জেড। কিউ জেড পেয়ে গেলাম। কিউ জেডটা কি? সাস্টেইনড উইন্ড প্রেসার আর ভেলোসিটি প্রেসার। এখন এই ভেলোসিটি প্রেসারটাকে হচ্ছে কিউ, এখানে কিউ জেড বলেছি, এখানে আমরা এটা শুধু কিউ বলছি, কিউ। তাহলে এই সাস্টেইনড উইন্ড প্রেসারটাকে স্ট্রাকচারের যে ডাইনামিক ক্যারেক্টারিস্টিক এবং স্ট্রাকচারের যে শেপ সেটার উপর ডিপেন্ড করে আমার স্ট্রাকচারে যে প্রেসারটা আসবে সেটা বাইর করতে হবে। এইটা মূলত হচ্ছে স্ট্রাকচারের বাইরে আমার যে এক্সটার্নাল যে একটা তোমার প্রেসারের ইকুইভ্যালেন্ট যেই উইন্ড প্রেসার সেটা। আর এটা হচ্ছে যে স্ট্রাকচারে তোমার তার ধরো তার বিহেভিয়ারের উপর ডিপেন্ড করে, তার শেপ সাইজের উপর, হাইট, তারপরে তার কি বলবো এটাকে, যে ধরো ফ্লেক্সিবল নাকি রিজিড বিল্ডিং সেগুলোর উপর ডিপেন্ড করে প্রেসার প্রেসার কতটুকু প্রেসার আসবে সেটা বাইর করতে হবে। এবং সেটা বের করার জন্য দেখো দুটো পার্ট দেওয়া আছে। পি হচ্ছে আমার স্ট্রাকচারের উপর যে প্রেসারটা হবে, আর এইটা হচ্ছে তোমার এক্সটার্নাল প্রেসার, এটা হচ্ছে তোমার ইন্টারনাল প্রেসার। এটা এক্সটার্নাল প্রেসার। এক্সটার্নাল প্রেসার দেখো তিনটা জিনিস আছে, একটা কি কিউ, একটা আছে জি, আর একটা কি সিপি, বুঝছো? কিউটা কি? কিউটা হচ্ছে যে এইটাই ভেলোসিটি প্রেসার। আর জিটা কি? জিটা হচ্ছে গাস্ট কোফিশিয়েন্ট, আর সিপিটা হচ্ছে প্রেসার কোফিশিয়েন্ট। তাহলে সিপি এবং জি কিভাবে বের করতে হবে সেটা তোমাদেরকে বলতে হবে। আর কিউটা আমরা সরাসরি পাবো থেকে, এই যে এইখান থেকে পাবো, এই ইকুয়েশনটা থেকেই পাবো। এর সাথে দেখো মাইনাস দিয়ে বলা আছে যে কিউআই। কিউআইটা হচ্ছে, কিউআইটাও আসলে এইখান থেকে আসবে, এই ইকুয়েশন থেকে আসবে। আর জিসিপিআই, জিসিপিআই এটা হচ্ছে প্রেসার কোফিশিয়েন্ট মাল্টিপ্লাইড বাই গাস্ট কোফিশিয়েন্ট। দুইটা মাল্টিপ্লাই করে তোমাদের টেবিলে বলে দেওয়া আছে জিসিপিআই এর ভ্যালু কত, বেসড অন দা ক্লাসিফিকেশন অফ দ্য বিল্ডিং, বুঝছো? এটা কি ওপেন বিল্ডিং নাকি এনক্লোজ বিল্ডিং নাকি পার্সিয়াল এনক্লোজ বিল্ডিং সেটার উপর ডিপেন্ড করে জিসিপিআই এর ভ্যালুটা বলে দেওয়া আছে। তাহলে এই জিসিপিআই তোমার এই কোড থেকে টেবিল থেকে নিতে হবে, জিটা তোমার টেবিল থেকে নিতে হবে, আর সিপিটা কোথা থেকে নিতে হবে? সিপিটাও টেবিল থেকে নিতে হবে। সরি, জিটা টেবিল থেকে না, জিটা তোমাকে আসলে ক্যালকুলেশন করে বের করতে হবে। আচ্ছা, আর কিউটা কি? কিউটা হচ্ছে যে সাস্টেইনড প্রেসার। সেটা ডিপেন্ড করে যে তুমি একটা বিল্ডিং এর কোথায় তুমি এই কিউটা বের করছো। ধরো এটা হচ্ছে তোমার বিল্ডিং, এটা হচ্ছে উইন্ডওয়ার্ড ডিরেকশন। যদি এটা উইন্ডওয়ার্ড ডিরেকশন হয়, এটা উইন্ডওয়ার্ড মানে উইন্ডওয়ার্ড ডিরেকশন যেটা হয়, তাহলে এটা হচ্ছে এখানে যে প্রেসারটা দিবে সেটা কি? উইন্ডওয়ার্ড। আর এখানে যেটা দিবে সেটা কি? লিওয়ার্ড। আর এখানে যেটা দিবে সেটা কি? সাইড ওয়াল, বুঝছো? তাহলে এটা উইন্ডওয়ার্ড, এটা লিওয়ার্ড, এটা হচ্ছে সাইড ওয়াল। তাহলে দেখো এখানে কিউ হচ্ছে কিউজেড, এই কিউটাকে তুমি ব্যবহার করবা, এটা হবে কিউজেড। কিউজেড মানে কি? কিউজেড মানে হচ্ছে যে দ্যাট ডিপেন্ডস অন দ্য হাইট, দ্যাট ডিপেন্ডস অন দ্য স্টোরি হাইট অফ দ্য বিল্ডিং। তাহলে এই কিউ ইকুয়াল টু কিউজেড লিখবা যখন তুমি ফর উইন্ডওয়ার্ড ওয়ালস ইভালুয়েটেড এট হাইট জেড অ্যাবভ দ্য গ্রাউন্ড। এটা শুধুমাত্র যে উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য কিউ ইকুয়াল টু কিউজেড হবে, অর্থাৎ এই উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য এই কিউ উইল বি ভ্যারিয়েবল দ্যাট ডিপেন্ডস অন দ্য হাইট অফ দ্য বিল্ডিং। অর্থাৎ বিল্ডিং এর হাইট যদি এরকম হয়, এই কিউটা হবে এরকম ভ্যারিয়েবল। বাট লিওয়ার্ড ওয়ালের জন্য, এইটা লিওয়ার্ড ওয়ালের জন্য কিউ ইকুয়াল টু কিউএইচ, অর্থাৎ এই এইচ এখানে যেই কিউএইচটা পাবা সেটাই এখানে কনস্ট্যান্ট হবে থ্রু আউট দ্য হাইট অফ দ্য বিল্ডিং। সো এটা হবে কি? কিউএইচ। আর এটা হচ্ছে ধরো কিউএইচ হচ্ছে এইটা, বাট এটা হচ্ছে কি? কিউজেড।
QZ will be variable. আর দেখো QI equal to QH for windward wall, side wall, leeward wall, and roofs of the enclosed building, and for negative internal pressure evaluated in partially enclosed building. তাহলে দেখো কি এটা বোধহয় এটা একটু দেখতে হবে, দাঁড়াও কি লিখছি। স্যার পার্শিয়ালি ইনক্লোজ বিল্ডিং এর জন্য মনে হয় স্যার কিউ ইকুয়াল টু কিউএইচ হবে উইন্ডওয়ার্ড মানে কন্ডিশন। দাঁড়াও মনে হয় একটু দেখি, দাঁড়াও যেখানে আছে দেখো QI equal to QH for windward wall, side wall, leeward wall, and roof of enclosed building. উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য QI equal to QH কেন? এটা একটু দেখতে হবে। ফর উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য তো QZ, বুঝছো? এটা একটু আমার কাছে একটু কনফিউজিং মনে হচ্ছে। বাট ধরো সাইডওয়ার্ড, লিওয়ার্ড ওয়ালের জন্য QI equal to QH, and for নেগেটিভ ইন্টারনাল প্রেসার হলে পার্শিয়াল এনক্লোজ বিল্ডিং এর জন্য নেগেটিভ ইন্টারনাল প্রেসার যখন বের করবা তখন QI equal to QH ধরতে হবে। ওকে, আর হচ্ছে তোমার QI equal to QZ হবে তখনই যদি তোমার পজিটিভ ইন্টারনাল প্রেসার, পার্শিয়াল এনক্লোজ বিল্ডিং এর যদি পজিটিভ ইন্টারনাল প্রেসার বের করো তখন এই QI equal to QZ হবে, অর্থাৎ দ্যাট উইল ভ্যারি অ্যাকর্ডিং টু দ্য স্টোরি হাইট। এরকম একটা ব্যাপার। আমরা একটা প্রবলেম করলে তোমাদের এই ক্যালকুলেশন গুলো আরো আমাদের কনসেপ্ট আরো ক্লিয়ার হবে। আচ্ছা তাহলে দেখো এবার দেখো সিপি যে আমরা বের করব, দেখো সিপি বের করতে হলে দেখো সিপিটা দেখো, আল্লাহ এটা তো দেখো সিপিটা কি? সিপিটা হচ্ছে প্রেসার কোএফিসিয়েন্ট। দেখো সিপিটা হচ্ছে এই ইকুয়েশন থেকে দেখো, এই ইকুয়েশন থেকে দেখো যে সিপি হচ্ছে আমার প্রেসার কোএফিসিয়েন্ট। এই প্রেসার কোএফিসিয়েন্ট ডিপেন্ড করছে কোন ওয়ালের জন্য তুমি উইন্ডলোড ক্যালকুলেশন করছো এবং বিল্ডিং এর অ্যাসপেক্ট রেশিও কি। ঠিক আছে, তাহলে দেখো বিল্ডিং এর অ্যাসপেক্ট রেশিও যাই থাকুক না কেন, উইন্ডওয়ার্ড ওয়ালে সিপি হচ্ছে 0.8 এবং দ্যাট হ্যাজ টু বি ইউজড ইন কনজাংশন উইথ QZ, বুঝছো? সাইড ওয়ালের জন্য এই L/B যাই থাকুক না কেন এটার ভ্যালু হচ্ছে -0.7, সিপির ভ্যালুটা -0.7, বুঝছো? তাহলে বোঝাই যাচ্ছে যে উইন্ডওয়ার্ড ওয়ালের জন্য প্রেসারটা হচ্ছে পজিটিভ, সিপি হচ্ছে পজিটিভ। সিপি পজিটিভ মানে কি? এই QGCP এটা হচ্ছে এক্সটার্নাল প্রেসার দ্যাট উইল বি পজিটিভ, বাট সাইড ওয়ালের জন্য ইট উইল বি নেগেটিভ -0.7। নেগেটিভ আর পজিটিভ মানে কি? নেগেটিভ পজিটিভ মানে হচ্ছে যে ধরো এটা তো তোমার বিল্ডিং, এই যে এইটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে আমার নেগেটিভ, অর্থাৎ আউটওয়ার্ড অফ দ্য ওয়াল যদি হয় সেটাকে বলবা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে আউটওয়ার্ড হলে এটা হবে নেগেটিভ। সো এটা হচ্ছে পজিটিভ, এটা হবে নেগেটিভ, এটা হবে নেগেটিভ, এটা হবে নেগেটিভ। ঠিক আছে, তাহলে দেখতে পাচ্ছ যে এটার জন্য ধরো এটা যাই থাকুক না কেন এটার সিপি হচ্ছে -0.7 আর এটার সিপি হচ্ছে +0.8। আর এই লিওয়ার্ডের সিপিটা ডিপেন্ড করছে এই L/B এর উপর। L/B যদি তোমার 0 থেকে 1 হয় তাহলে সিপির ভ্যালু -0.1,
অর্থাৎ কি এল বাই বি হচ্ছে মানে একই রকম সমান। এল বি অর্থাৎ একটা স্কোয়ার যদি বিল্ডিং হয় তাহলে এটা হচ্ছে -0.5। আর যদি এল বাই বি যদি গ্রেটার দেন যদি 2 হয় তাহলে এটা -0.3, আর যদি গ্রেটার দেন অর ইকুয়াল টু 4 হয় তাহলে এটা -0.2। আর এলটা কি? এলটা হচ্ছে যদি এটা যদি বিল্ডিং হয়, এটা হচ্ছে বি, এটা হচ্ছে এল। যদি উইন্ড যদি এই ডিরেকশন দেখা হয়, উইন্ড যদি অন্য ডিরেকশনে হয় তাহলে বি এবং এল উল্টা যাবে। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি সিপিটা পাবা। সিপিটা আমরা পাইলাম। সিপি পাইতে গেলে তোমরা চোখ বন্ধ করে তো মনে রাখতে পারো যে উইন্ডওয়ার্ড এবং সাইড ওয়ালের জন্য ভ্যালুটা ফিক্সড। এটা সিপি হচ্ছে উইন্ড ওয়ালের জন্য 0.8 আর সাইড ওয়ালের জন্য -0.7, বাট লিওয়ার্ড ওয়ালের জন্য দ্যাট উইল ডিপেন্ড অন দ্য অ্যাসপেক্ট রেশিও অফ দ্য বিল্ডিং। বুঝতে পারছো? জি স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার এল বাই বি রেশিও যদি স্যার 1.5 মানে ওইরকম তাহলে রেঞ্জে। ইন্টারপোলেট করবা। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা এবার আসো আমাদের এই যে এখানে দেখো একটা ইয়ে আছে যে জি। জিটা কি বলো তো দেখি, জিটা কি? স্যার গাস্ট ফ্যাক্টর। এক্স্যাক্টলি, গাস্ট ফ্যাক্টর। এই গাস্ট ফ্যাক্টরটা ডিপেন্ড করছে যে বিল্ডিংটা কি রকম। যদি এটা রিজিড বিল্ডিং হয় তো টি যদি টাইম পিরিয়ড যদি লেস দেন 1 সেকেন্ড হয় তাহলে তোমাকে যদি তখন তুমি জি ইকুয়াল টু 0.85 ধরতে পারো, বাট কোড তোমাকে বলে তুমি ধরতে পারো, বাট বেটার হয় তুমি এটা ক্যালকুলেশন করে নাও। ক্যালকুলেশন করলে এই ইকুয়েশনটা ক্যালকুলেশন করতে হবে। আর যদি টি যদি গ্রেটার দেন 1 সেকেন্ড হয় তাহলে হচ্ছে এটা ফ্লেক্সিবল বিল্ডিং এর ক্যাটাগরিতে পড়বে, এবং তখন তোমাকে এই ইকুয়েশন দিয়ে ব্যবহার করতে হবে। এখন এই টি ইকুয়াল টু তোমরা ধরে নিতে পারো 0 ইকুয়াল টু 0.1 n। বুঝছো? n ইকুয়াল টু নাম্বার অফ স্টোরি। এটা থাম রুল। n লেস দ্যান ইকুয়াল টু 10। বুঝছো? টি বের করার জন্য আরো কিছু ফর্মুলা আছে যেটা তোমরা ব্যবহার করতে পারো। সেটা হচ্ছে তোমার কিছু ইকুয়েশন দেয়া আছে, তোমাদেরকে লিখে দিচ্ছি। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা বলা আছে যে তুমি ফ্রিকোয়েন্সি বলা আছে যে n ইকুয়াল টু 100/8। এটা হচ্ছে হাইট অফ দ্য বিল্ডিং, অথবা আরেকটা রেফারেন্স আছে হচ্ছে তোমার আচ্ছা এটা আমি পরে লিখে দিব, ঠিক আছে? এটা কনফিউশন আছে, এটা একটা চার্ট আছে, এই চার্টটা আমরা পরে দিয়ে দিব। তো যাই হোক, তুমি এখান থেকে এই টিটা এস্টিমেট করবা। আর যদি তোমার একটা মডেল যদি থাকে সেই মডেল থেকে তোমরা পাইতে পারো, সাচ অ্যাজ তোমার এই যেখানে একটা মডেল দেখো আছে, এই দেখো এখানে একটা বিল্ডিং এর মডেল আমি করছিলাম। তো এইখান থেকে তুমি এটাকে অ্যানালাইসিস করে এখান থেকে তুমি অ্যানালাইসিস করলে এটা তুমি বলে দিবে যে এটা টি এর ভ্যালু কত। বুঝছো? তো সেটা তুমি কিন্তু এখান থেকে বের করে নিতে পারো। তো এটা একটা ব্যাপার। আচ্ছা, এটা বের করার পরে তারপর তোমরা এই যে এখান থেকে এই 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 ইকুয়েশনটা ব্যবহার করে কিভাবে জি বের করতে হয় সেটা তোমাদেরকে আমি দেখাবো। এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, জি কিউ, তারপর কিউ, জিভি, আইজেড। বুঝছো? এগুলো সবগুলো থেকে তোমার এই জি এর ভ্যালুটা বের করতে হয়। সিমিলারলি ফ্লেক্সিবল বিল্ডিং হলো সিমিলার ইকুয়েশন দিয়ে তোমাকে জিএফ টা বের করে নিতে হবে। এটাই হচ্ছে আমার জি। তো মোটামুটি তাহলে দেখো এই কিউ জি এগুলো পাইলা। আর কিউ তো তোমাদের ওই সাস্টেইনড উইন্ড প্রেসার থেকে আসলো, জি গাস্ট কোফিশিয়েন্ট, সিপি হচ্ছে আমার প্রেসার কোফিশিয়েন্ট। আর দেখো এই কিউআই টা তো আমরা ওই যে সাস্টেইনড উইন্ড প্রেসার থেকে পাবো। জিসিপিআই টাও গিভেন, এটা কি ইন্টারনাল প্রেসার কোফিশিয়েন্ট। দেখো ওপেন বিল্ডিং এর জন্য এটা হচ্ছে 0। তো ওপেন বিল্ডিং এর জন্য ইন্টারনাল কোনো প্রেসার থাকবে না। পার্শিয়ালি এনক্লোজ বিল্ডিং এর জন্য এটা দুই রকমই আছে, +0.55 -0.55। আর এনক্লোজ বিল্ডিং এর জন্য এটা +0.8 -0.18, +0.18 -0.18। সো তোমাকে এই জিসিপিআই ভ্যালু একবার
0.18 অথবা -0.18 ধরে, যদি এনক্লোজ বিল্ডিং হয়, পার্শিয়াল এনক্লোজ বিল্ডিং হলে +0.55 -0.55 ধরে তোমাকে এই পি এর ভ্যালুগুলো বের করতে হবে। বুঝছো? ঠিক আছে, তো মোটামুটি তোমার এতটুকুই। তাহলে এই প্রেসারটা পেলা, এখন প্রেসার পাইলে এই প্রেসারটা দিয়ে কিভাবে তুমি বিল্ডিং এর অ্যানালাইসিস করবা, সেই অ্যানালাইসিসের প্রভিশনের জন্য তোমাকে দেখো এখানে 4টা কেসের কথা বলা আছে। 4টা কেস কি কি? দেখো, কেস 1 এর জন্য তোমার কি করতে হয়, এই প্রেসারটা তুমি এই উইন্ডওয়ার্ড ডিরেকশনে, মানে উইন্ডওয়ার্ড ডিরেকশন একবার এই দিক থেকে ধরবা, আবার উইন্ডওয়ার্ড ডিরেকশন আবার এই দিক থেকে ধরবা। এটা একটা কেস, কেস 1। কেস 2টা কি? কেস 2টাতে তোমার এই সেম কনসিডারেশন, একবার উইন্ড এই ডিরেকশন থেকে আসবে, একবার উইন্ড এই ডিরেকশন থেকে আসবে, এইভাবে ধরে তোমার উইন্ড লোড গুলোকে ক্যালকুলেশন যেটা করতে হয়, সেটার সাথে তোমার একটা টর্শনাল ইফেক্ট ধরতে হয়, একটা এক্সেন্ট্রিসিটি ধরে নিতে হয়। তো ধরে নিলাম যে বিল্ডিংটা কিছু এক্সেন্ট্রিক, বিল্ডিং এর লোডের সেন্টার এবং বিল্ডিং এর সেন্টার আর নট সেম। সো ধরে নেওয়া হয় যে 15% এক্সেন্ট্রিসিটি আছে। সো 15% এক্সেন্ট্রিসিটি যদি থাকে, তখন আমরা এই উইন্ড লোড ক্যালকুলেশন যেটা আমরা করছি কিছুক্ষণ আগে, সেইটাকে 75% ধরে, যে দেখো 0.75, এটা দেখো 0.75 অফ দ্যাট প্রেসার ধরে এবং একটা এক্সেন্ট্রিসিটি ধরতে হয়, সেটা হচ্ছে 15% অফ দ্য অফ বি। বুঝছো? তো সেটা ধরে তুমি দেখো এই যে এখানে এমটি এর ভ্যালু হচ্ছে কত? 0.75 PWX প্লাস PLX মাল্টিপ্লাইড বাই BX EX। মানে এটা আসলে এভাবে নিতে পারো যে 0.75 PWX মাল্টিপ্লাইড বাই, স্যার আমাদের এখন একটা ক্লাস আছে। ও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে মনে হয় আমার আজকে আর করানোর সুযোগ নাই। কালকে ক্লাসে হয়তোবা এগুলো তোমাদের বুঝিয়ে আর একটা এক্সাম্পল করাবো, ঠিক আছে? ওকে স্যার। তো তোমরা কি বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্লাস শেষ করে দিচ্ছি এখানেই, কালকে আবার দেখা হবে 12টায়। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।